আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কিন্টাল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে নাবিলা হাসান এবং আমি পারভিন মিতু। বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীর যাত্রাবাড়ি, ধোলাইখাল সহ কয়েক স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে যাত্রীরা। পুলিশ জানায়, অনুমতি না থাকায় নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান, ২০ পুলিশ সদস্য আহত হন। নাশকতার ঘটনায় ৯০ জনকে আটক করা হয়েছে। সাকিবুর রহমানের রিপোর্ট। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর প্রবেশ পথগুলোতে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে দুপক্ষের সংঘর্ষ বাধে। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি মাতুয়াইল এলাকা। মাতুয়াইল থেকে দনিয়ার দিকে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা আসতে থাকলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে রাবার বুলেট আর টিয়ার গ্যাস দিয়ে তাদের সরিয়ে দেয়া হয়। পরে বেশ কয়েকবার চলে সংঘর্ষ। এক পর্যায়ে দেয়া হয় বাসে আগুন। পরে কয়েকজনকে আটক করে পুলিশ। বিভিন্ন জায়গায় তারা যেখানে সুযোগ পাচ্ছে, একজন দুইজন গিয়ে বাসগুলোতে আগুন লাগাচ্ছে এবং নাশকতা করছে। এছাড়াও ধোলাইপাড় এলাকায় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় ভাঙচুর করা হয় কয়েকটি বাস। পুলিশের উপর ইটপাটকেল ছড়ে বিক্ষুব্ধরা। পুলিশও টিয়ার শেল দিয়ে নেতাকর্মীদের সরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গাবতলী ও আব্দুল্লাহপুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিতে চাইলে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এখানে কাউকে অনুমতি দেওয়া হয় নাই, সেহেতু কারোর এখানে কোনো পজিশন নেওয়ার কোনো সুযোগ নাই। পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিতে যোগ দিতে গাবতলীতে আমানুল্লাহ আমানের নেতৃত্বে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি ও পুলিশের ত্রিমুখী ধস্তাধস্তিতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান আমান। পরে জাতীয় হৃদরোগ হাসপাতালে তাকে নেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় আহত বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে হারুনুর রশিদ জানান, সুরক্ষা দেওয়ার জন্যই হেফাজতে নেওয়া হয় বিএনপি নেতাকে। বাবু গয়েশ্বর রায়কে আমরা কিন্তু তাকে সেভ করার জন্য আমরা কিন্তু ডিবিতে নিয়ে আসছি, কারণ তার উপরেও তারা ঢিল মারছিল। একটা গোয়েন্দা তথ্য ছিল তারা এটা করতে পারে, সেই কারণে আমরাও আমাদের পর্যাপ্ত পুলিশ আমরা মোতায়েন করে রেখেছিলাম। এদিকে রাজপথে অবস্থান নেয় আওয়ামী লীগ। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা অবস্থান নেন। যানমালের ক্ষতি না করতে পারে আমরা সদা প্রস্তুত থাকি। জনগণের যানমান রক্ষার্থে সেই কারণে আজকে আমরা রাস্তায় আসি। আর প্রত্যেকটা কর্মীরা বলছি তোমরা রাস্তায় যাবে না, একটা স্লোগানও দিবে না। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে রাজধানীর গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে তুলে নিয়ে দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমানকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করেছে পুলিশ। চিকিৎসাধীন আমানকে দেখতে যান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিনিধি দলটি আমানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও ফলের রস সহ একটি উপহারের ঝুড়ি তুলে দেয়। চিকিৎসার জন্য দেশের অন্য যে কোনো হাসপাতালে আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করা হবে বলে জানান গাজী হাফিজুর রহমান। বিএনপি 2013-14 সালের মতো আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে। এবার কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের জানমাল রক্ষায় রাজপথে থাকবে আওয়ামী লীগ, এমনটাই জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে জরুরি যৌথ সভা শেষে তিনি একথা জানান। আগামীকাল ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। অন্যদিকে আলাদা একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বললেন, সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে জরুরি যৌথ সভা করল আওয়ামী লীগ। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অবস্থান কর্মসূচির নামে বিএনপি বাসে আগুন দিয়েছে, পুলিশকে আঘাত করেছে, অরাজক পরিস্থিতি তৈরি করেছে। রাজধানীতে 7টি বাসে তারা হামলা চালায়, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে। 2013-14 সালের নির্মম নৃশংস ঘটনার
পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে। এই অবস্থায় বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী, আওয়ামী লীগের নেতা কর্মী, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত কর্মী বাহিনী চুপ করে থাকতে পারে না। ওবায়দুল কাদের এ সময় বিএনপি ষড়যন্ত্র ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রোববার দলের কর্মসূচি ঘোষণা করেন। লন্ডন থেকে আদেশ দিয়ে আজকে রাস্তা বন্ধ করতে দিচ্ছে, এটা কোন রাজনীতি? যে বিদেশিরা বন্ধুরা আমাদেরকে পরামর্শ দেন, তাদেরকে বলছি সুষ্ঠু নির্বাচন আমরা করতে ওয়াদাবদ্ধ। প্রথমেই দেখা গেল আজকে সেই বিএনপি আগামীকাল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সব থানায় প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে বৌদ্ধ পারিবারিক আইন প্রণয়নের বিষয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের সুযোগ নেই। সংবিধানে আছে এই সরকার থাকাকালীন অবস্থায় নির্বাচন কমিশন নির্বাচন করবে, সেইভাবে নির্বাচন হবে। ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতের বাংলাদেশ সফরের বিষয়ে মন্ত্রী বলেন, ইমন গিলমোর নির্বাচন নিয়ে আলোচনা করতে আসেননি, মানবাধিকার ও ডিজিটাল নিরাপত্তা আইন সহ কয়েকটি বিষয়ে কাজ করতে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আতিকা রহমান, RTV, ঢাকা। রাজনীতি করতে গেলে, সরকার চালাতে গেলে সমালোচনা শুনতে হয়, তবে লক্ষ্য স্থির ও আত্মবিশ্বাস থাকলে কোনো বাধাই বাধা না বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর একটি হোটেলে স্টার্ট আপ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণরাই হবে সবচেয়ে দক্ষ জনশক্তি। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ স্থাপনের পাশাপাশি তাদের উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের সুযোগ সৃষ্টি করতে দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী উদ্যোক্তাদের নিয়ে 2 দিনব্যাপী স্টার্ট আপ সামিট। রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগাযোগ প্রযুক্তি সেবা, শিক্ষা ও আর্থিক খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে নতুন 100 জন উদ্ভাবকের হাতে 10 লক্ষ টাকা করে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করতালির মাধ্যমে অভিনন্দন জানাতে চাই। এবং সরকার তথ্য প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করে নতুন কর্মপরিবেশ তৈরি করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সুবিধা নিয়ে অনেকেই এখন স্বাবলম্বী হয়েছে। আজ সারা দেশে স্টার্ট আপের একটি মর্যাদাপূর্ণ নাম। আমরা আজ ডিজিটাল অর্থনীতির সুফল যা আমাদের ছেলে মেয়ে উভয়ই আজ পাচ্ছে, আমাদের দেশও লাভবান হচ্ছে। কাজে আমি সুধীমণ্ডলী, আমাদের লক্ষ্য হচ্ছে 2025 সাল নাগাদ 5টি ইউনিকর্ন, কমপক্ষে $1 বিলিয়ন স্টার্ট আপ কোম্পানিকে ইউনিকর্ন বলা হয়ে থাকে। তো এই ইউনিকর্ন তৈরিতে সহায়তা প্রদান। আর 2041 সাল, যেটাকে আমরা ঘোষণা দিয়েছি এখন, স্মার্ট বাংলাদেশ হবে 41 সালের মধ্যে। সেই 2041 সালের মধ্যে 50টি ইউনিকর্ন স্টার্টআপ তৈরি করা। তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না দৌড়িয়ে নিজেদের উদ্ভাবক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা ক্ষেত্রে আমাদের এই ইয়াং জেনারেশন, তারাই হবে সব থেকে বড় দক্ষ জনশক্তি, সেটাই আমি চাই। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। তবে এটি করতে গিয়ে সরকারকে অনেক সমালোচনা সইতে হয়েছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল সিস্টেম চালু আছে, আমাদের সরকারি কাজও এখন ডিজিটাল সিস্টেমেই আমরা করে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে, সরকার বা বিদেশিদের কোনো চাপ নেই। এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে করতে বর্তমান কমিশন যথেষ্ট সক্ষম বলে দাবি করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। RTVকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সিইসি বললেন, RPO সংশোধনের মাধ্যমে কমিশনের ক্ষমতা খর্ব হয়েছে, বিভিন্ন জায়গায় এটির ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসি যেভাবে চেয়েছে সংশোধন সেভাবেই হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি, বর্তমান সরকারের পদত্যাগের পাশাপাশি বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের আরও একটি দাবি বর্তমান নির্বাচন কমিশনের পরিবর্তন।
টকশোর আলোচনাতেও অনেক জায়গায় উঠে এসেছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। অধিকার ক্ষমতা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। এরকম পরিস্থিতিতে আগামী সংসদ নির্বাচন করাটা বর্তমান কমিশনের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বললেন, 2-4টি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে কমিশনকে মূল্যায়ন করা উচিত না। বর্তমান কমিশন সব নির্বাচন নিরপেক্ষ স্বাধীনভাবে করেছে, সংসদ নির্বাচনও একইভাবে করবে। স্বাধীন পরাধীনের বিষয়টা আসে যখন আমাদের উপর চাপ থাকবে, তখন আমরা পরাধীন। কিন্তু আমরা তো ওই ধরনের কোনো চাপের মধ্যে এখন অবধি কোনো কাজ করিনি। আমরা যে কাজগুলো করেছি পরিপূর্ণ স্বাধীনতার সাথে, আমরা যেভাবে নির্দেশনা দিয়েছি, ডাইরেকশন দিয়েছি, সেইভাবে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেটা অনেক বড় ক্যানভাসে অনুষ্ঠিত হবে। প্রায় 42,000 কেন্দ্রে 2,10,000 বুথ থাকবে এবং নির্বাচনগুলো একই দিনে হবে। একই দিনে এত বড় কর্মযজ্ঞ আমাদেরকে চ্যালেঞ্জের সাথে গ্রহণ করতে হবে। আমরা চেষ্টা করব স্বাধীনভাবে নির্বাচনগুলো যাতে প্রশাসনের সহায়তা নিয়ে নির্বাচনটা সুন্দরভাবে উঠে আসবে, এই প্রত্যাশাটা আমি ব্যক্ত করতে চাই। সিইসি মনে করেন, আরপিও সংশোধন নিয়ে অনেকেই ভুল ব্যাখ্যা করছেন। কমিশনের ক্ষমতা মোটেও কমেনি। এটা একেবারেই সত্য নয় যে এই সংশোধনীর মাধ্যমে আরপিওতে আমাদের ক্ষমতা কমে গেছে। আমি সুস্পষ্ট করে বলতে চাই, আরপিওতে আমাদের ক্ষমতা, আমাদের দায়িত্ব এবং আমাদের জবাবদিহিতা সহ আরো অনেক কিছু স্পষ্ট হয়েছে এবং বেড়েছে। হয়তোবা কেউ সঠিকভাবে বিষয়টা অনুধাবন করতে পারেননি, সেই দিক থেকে হতে পারে। প্রভাব বিস্তার নয়, সরকার সংসদ নির্বাচনে সহযোগিতা করবে এ কথা উল্লেখ করে সিইসি বলেন, নিরপেক্ষতা প্রশ্নে কোনো আপোষ করবে না নির্বাচন কমিশন। আতিকা রহমান, আইটিভি, ঢাকা। ব্ল্যাকহেড ডেঙ্গু প্রসঙ্গ। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হয়েছে। আর গেল 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 2,202 জন। হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলানোই এখন বড় চ্যালেঞ্জ। বেডে জায়গা না পেয়ে মেঝেতে বাধ্য হয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। কোথাও আবার হাসপাতালের আঙিনাতে জমে থাকছে পানি, দেখা মিলছে অ্যাডিসের লার্ভার। শাকিলা করিমের রিপোর্টে বিস্তারিত। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 6 দিন ধরে ঢাকা শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে এই শিশুটি। অসুস্থ সন্তানের পাশে অসহায় বাবা। ডেঙ্গু ধরা পড়ছে পজিটিভ, পরে রাত 12টার দিকে সিট আমরা পাইছি অনেক কষ্টে, পরে এনে ভর্তি করছি আর কি। ফাঁকা নেই এই হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের একটি বেডও। 25 তারিখ থেকে ছিল অসুস্থ, জ্বর ছিল, বাসায় রেখেছিলাম 5 দিন। 6 দিনের পর আইসা ভর্তি করাইছি এখানে। মেয়ের আপনার জ্বর ছিল 105, এখন মোটামুটি সুস্থ হয়েছে। রোগীর এত চাপের মধ্যেও যথাসাধ্য চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যাদের ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন আছে তাদেরকে এখানে বেড ফাঁকা থাকার সাপেক্ষে তাদেরকে ভর্তি দেওয়া হচ্ছে। এখানে ইনডোরে আমাদের যে ডেঙ্গু ওয়ার্ড আছে সেখানে আমরা 3 শিফটে রাউন্ডে হচ্ছে। কিন্তু আশ্চর্য হলেও সত্য যে খোদ রাজধানীর এত বড় হাসপাতালের ঠিক ডেঙ্গু ওয়ার্ডের পাশে দেখা মিলেছে জমা পানি, জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। এ যেন সর্ষে খেতে ভূত। যে পানির দুর্গন্ধে ডেঙ্গু ওয়ার্ডে টেকাই দেয়। আরটিভির ক্যামেরা দেখে দ্রুত ছুটে আসেন পরিচ্ছন্ন কর্মীরা। ওয়ার্ডের বারান্দায় আর কি মশার উৎপাদন হচ্ছে, ঠিক আছে। এখানে জলাবদ্ধতা আছে, গেটে দিয়ে আসার সময় দেখলাম মশার লার্ভা, যেখানে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি তার বাইরেই আবার সেই মশাটা উৎপাদন হচ্ছে। তো জিনিসটা খুবই বেশ বেদনাদায়ক আর কি। চট্টগ্রামে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 35 জন, তবে এখানে নতুন করে কেউ মারা যায়নি। রংপুর বিভাগের 8 জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। গত 24 ঘন্টায় 18 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে সিলেট বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতেও, তবে এসব জেলায় মৃতের সংখ্যা তুলনামূলক কম। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। আজ পবিত্র আশুরা। এই উপলক্ষে সকাল 10টায় পুরান ঢাকার হোসনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। মিছিল জুড়ে হাই হোসেন রবে মাতম করেন মুসলিম শিয়া সম্প্রদায়ের লোকেরা। পুরান ঢাকা ছাড়াও রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা থেকেও জড়ো হন অনেকে। আর যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুমন তানভীরের রিপোর্ট, জানাচ্ছেন শরীয়ত খান। পবিত্র আশুরার আনুষ্ঠানিকতার অন্যতম অনুসর্গ তাজিয়া মিছিল।
করোনার কারণে মাঝে 2 বছর বিধিনিষেধ থাকলেও এবারের আয়োজন ছিল বিশাল। হায় হোসেইন রব আর মাতমে ভারী হয়ে ওঠে হোসনি দালানের বাতাস। হোসনি দালানে সকাল 10টায় শুরু হওয়া তাজিয়া মিছিল লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট ঘুরে জিগাতলায় গিয়ে শেষ হয়। এই আয়োজন প্রতিবাদ করতে শেখায়, দেয় অন্যায়ের কাছে মাথা নত না করার দীক্ষা। কারবালা ময়দানে শহীদ হয়েছে, এই বিধাতে আমরা রক্তপাত করতে পারি না, তাদের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। হকের জন্য মাওলা হুসাইন আলাইহিস সালাম একে একে ওনার নিজের সন্তান, বোনের সন্তান, ভাইয়ের সন্তান সবাইকে উৎসর্গ করছে, তারপর অন্যের কাছে মাথা নত করে নাই। হোসনি দালানের তাজিয়া মিছিল শিয়া সম্প্রদায়ের কেন্দ্রীয় আয়োজন। এছাড়া মিছিল বের হয়েছে মোহাম্মদপুরের শিয়া মসজিদ, মগবাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে। ইমাম হোসেন শুধু আমার জন্য না, আপনার জন্য না, ইমাম হোসেন সারা বিশ্বের জন্য, সারা মানব জাতির জন্য এসেছিলেন। আমাদের প্রত্যেক জাতিকে এই মহরম পালন করা একান্ত দরকার। তাজিয়া মিছিলের পুরো আয়োজন ছিল নিরাপত্তায় মোড়ানো। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মিছিলের সামনে ও পেছনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছিল সরব উপস্থিতি। 2টা আপনার র্যালি হবে, শোক মিছিল হবে, একটা এখান থেকে আর একটা বিবিকা রওজা থেকে ধানমন্ডি পর্যন্ত যাবে। এগুলো নিরাপত্তা চাদরে রেখে সুশৃঙ্খলভাবে এবং কোনো ঝুঁকিপূর্ণ ঘটনা ছাড়াই শেষ হবে বলে আমরা আমাদের ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে প্রত্যাশা করি। পুলিশি নিষেধাজ্ঞার কারণে এবার তাজিয়া মিছিলে সব ধরনের ধারালো অস্ত্র বহন নিষিদ্ধ ছিল। 10 মুহররম হিজরি 61 সনে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় ইমাম হোসেনের এ আত্মত্যাগ স্মরণে মুসলিম উম্মার কাছে এ দিনের তাৎপর্য অনেক বেশি। শরীয়ত খান, RTV, ঢাকা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, শিক্ষার্থীদের জীবন জিম্মি করে কোনো রাজনৈতিক দল যেন ফায়দা লুটার অপচেষ্টা না করে। দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজনীতির মাঠে রাজনীতি থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজনীতি মানে অরাজকতা, ধ্বংসলীলা নয়। এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে 82 জন সাংবাদিকদের মাঝে 17 লাখ টাকার চেক বিতরণ করা হয়। এর পাশাপাশি আপনার যেমন গর্ভবোধ, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকে আমরা 12 জন সাংবাদিককে দিচ্ছি। বিশেষ সহায়তার চেক বিতরণ শেষ হলে যখন আমরা নভেম্বরের মধ্যে সমস্ত তাদের এই বছরের শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি, পরীক্ষা সব শেষ করতে চেষ্টা করছি, সেই সময়ে এইরকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে দেশব্যাপী আমাদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আবারও ব্যাহত হবে। আমি আশা করি যদি যে কোনো রাজনৈতিক সংগঠন দায়িত্বশীলতার সঙ্গে আমাদের নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম তাদের বিষয়টিকে, তাদের স্বার্থটিকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। কয়লাভিত্তিক মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। বেলা 12টার পর এই প্রক্রিয়া শুরু হয়। এই ইউনিটের উৎপাদন ক্ষমতা 600 মেগাওয়াট। প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ জানান, প্রথম ইউনিটটি পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা চলছে। এটি সফল হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। সফল হলে আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী পুরোদমে উৎপাদন প্রক্রিয়ার উদ্বোধন করবেন। প্ল্যান্টের 2টি ইউনিটের সম্মিলিত উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। সরকারের মেগা প্রকল্পগুলোর অন্যতম মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রটি জাপানের সহায়তার প্রায় 51,800 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। পুরো প্ল্যান্টে প্রতিদিন 10,000 টন কয়লা প্রয়োজন হবে। এখন পর্যন্ত 2 লাখ টন কয়লা সংরক্ষণ করা হয়েছে। 65,000 টন কয়লা আগামী 7 আগস্ট উৎপাদন এলাকায় পৌঁছবে। চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল সকাল 8টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। 156টি কেন্দ্রে ভোট নেওয়া হবে ইভিএমে। দুপুরে পুলিশি নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 8, 11, 12, 13, 14, 24, 25 ও 26 নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম 10 সংসদীয় আসন। উপনির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু ও জাতীয় পার্টির মোহাম্মদ শামসুল আলম সহ 6 জন প্রার্থী লড়ছেন। এই আসনে মোট ভোটার 4,88,633
জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,48,929 জন এবং নারী 2,39,680 জন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন 156টি কেন্দ্রে বসানো হয়েছে 1,460টি সিসিটিভি ক্যামেরা। কেন্দ্রে কেন্দ্রে থাকছে পুলিশের বাড়তি নিরাপত্তা। সিসি ক্যামেরা বসানো হবে, সেই সিসি ক্যামেরাগুলো নির্বাচন কমিশন থেকে নিবিড়ভাবে মনিটরিং করা হবে এবং রিটার্নিং অফিসার কার্যালয় থেকেও এটাকে মনিটরিং করা হবে। আমাদের 6 প্লাটুন বিজিবি থাকবে, আমাদের 6 প্লাটুন র্যাব থাকবে এবং প্রত্যেকটা সাধারণ কেন্দ্রে আনসার এবং পুলিশ সহ 15 জন সদস্য থাকবেন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে আনসার এবং পুলিশ সহ 16 জন করে সদস্য থাকবেন। রাজধানী মণিপুরি পাড়ায় বাস ও লেগুনা সংঘর্ষে প্রায় 10 জন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুর 2টার দিকে সংসদ ভবনের খেজুর বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিকল্প এবং শিখর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পাশের ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় শিখর পরিবহনের একটি বাস দ্রুত গতিতে পাশের রাস্তায় চলে আসে। এ সময় এ রাস্তায় থাকা একটি লেগুনা, একটি রিকশা ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে একটি দোকানের ভেতরে ঢুকে যায়। গাজীপুরের কালিয়াকৈরে ঘাটাখালী নদের ফুটব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সংযোগ সড়ক থেকে সেতুর প্রশস্ত কম হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। এদিকে ব্রিজের বিভিন্ন স্থানে ফাটল তৈরি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের তথ্যচিত্রে বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। গাজীপুরের কালিয়াকৈরের টান কালিয়াকৈর এলাকায় ঘাটাখালী নদের উপর 2003 সালে নির্মিত হয় ফুটব্রিজটি। জীর্ণ এই সেতুটির বিভিন্ন স্থানে এরই মধ্যে দেখা দিয়েছে ফাটল। এদিকে সেতুর প্রশস্ত কম হওয়ায় পাশাপাশি একাধিক পরিবহন চলাচল করতে গেলে তৈরি হয় দীর্ঘ যানজট। ফলে সেতু পার হতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় শিক্ষার্থী, পথচারী সহ স্থানীয়দের। হাঁটার ব্রিজ, এটা দেখি আজও গাড়ি যাতায়াত কি সম্ভব না। একটা রিক্সা গেলে আরেকটা দাঁড়িয়ে থাকতে হয়। আবাস কলেজের স্কুলের অসুবিধা হয়। অনেক সময় আমরা আমাদের বাচ্চা কাচ্চা স্কুলেও ক্লাস করতে পারে না এই ব্রিজের কারণে। জরুরি কোনো রুগী নিয়ে পাস হওয়া সম্ভব না, তার জন্য রুগী নিয়ে এখানে কষ্ট করতে হয়। একটা রিক্সা যদি ঢুকে আরেকটা রিক্সা পাস হয় না, প্লাস একটা মানুষও পাস হইতে পারে না, এমন একটা ব্রিজ। এমন বাস্তবতায় 40,000 মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। অনেক বড় জাম বাজে, এই জামের কারণে আমরা স্কুলে সহজে যেতে পারি না। আমরা আসতেও জাম ঠেলি, আসতে মানে গেতেও জাম ঠেলি, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বসে থাকুন নাকি। এই ব্রিজটা ভেঙে যদি আরেকটা ভালো ব্রিজ করে তাহলে আমাদের যাতায়াতের সুবিধা হবে। তবে আশ্বাসের বাণী শোনালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নতুন অর্থ বছরে নতুন ব্রিজ করার কথা জানালেন তিনি। আমরা এলজিডি প্রকৌশলীর সাথে আমরা পরামর্শ করে পরবর্তী অর্থ বছরে নতুন ব্রিজ করা যায় কিনা এ ব্যাপারে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। ঘাটাখালী নদের উপর নতুন সেতু নির্মাণ হলে যানজট কমার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসবে বলে জানায় এলাকাবাসী। দাউদ হাসান, RTV। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৃষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও শেয়ার হোল্ডারদের 12.5% লভ্যাংশ দিল বেসরকারি খাতের অন্যতম জনপ্রিয় মধুমতি ব্যাংক। দুপুরে রাজধানীর একটি হোটেলে 10ম বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্যরা লভ্যাংশের পাশাপাশি 2022 সালের আর্থিক বিবরণী প্রতিবেদনও অনুমোদন করেন। এর আগে এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিংয়ে কোম্পানি আইন মেনে মধুমতি ব্যাংক লিমিটেড নাম পরিবর্তন করে মধুমতি ব্যাংক PLC রাখা হয়। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান শেখ সালাউদ্দিন, নির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে নূর তাপস, পরিচালক হুমায়ুন কবির বাবলু সহ পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবির। গত বছর আমরা ডিভিডেন্ড কম দিলেও মানে এবছর যেটা আমরা দিচ্ছি 12.5 ভাগ, এর আগের বছরের তুলনায় কম দিলেও আমাদের ইম্পোর্ট ব্যবসা বৃদ্ধি পেয়েছে। আমরা 2021-এর সাথে যদি তারতম্য করি তাহলে 3,000 কোটি টাকা আমরা 2021 সালে করেছি, 2022 সালে করেছি 3800 কোটি টাকা। 61টা ব্যাংকের মধ্যে 1 নম্বরে এসেছি নন পারফর্মিং লোনের। এটাই আমি মনে করি আমাদের অর্জন, এটাই আমাদের ভিত্তি।
যমুনা ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের টাউন হল মিটিং অনুষ্ঠিত হল খুলনার একটি হোটেলে। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক রবিন রাজন শাকওয়াত, মোহাম্মদ রেদওয়ানুল করিম আনসারি এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান সরকার। মিটিং এ ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এবার যাত্রা শুরু করলো এজেআর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেডের কুরিয়ার শাখা। বিকেলে রাজধানী বিজয় সরণির র্যাঙ্কস ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। সারা দেশে এজেআর গ্রুপের 136টি শাখা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজেআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ রিয়াদ, ডিরেক্টর ফাহিমাতুন নাইম, সিনিয়র জিএম নূরে আলম সিদ্দিক, জিএম উত্তর কুমার গুপ্ত সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন কুরিয়ার সেবায় নিয়োজিত বিভিন্ন জেলার প্রতিনিধিরা। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন আফ্রিকার দেশগুলোর নেতারা। যুদ্ধবন্ধে দেশগুলোর দেয়া শান্তি পরিকল্পনা গ্রহণ করার অনুরোধ করেন তারা। এছাড়া কৃষ্ণ সাগর অঞ্চলে খাদ্য পরিবহন নিশ্চিতে তুরস্কের মধ্যস্থতায় হওয়া ষষ্ঠ চুক্তিতে ফিরতে রাশিয়ার প্রতি আহ্বান জানানো হয়। রাশিয়ার সেন্ট পিটারবার্গে 2 দিনব্যাপী রাশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলনের শেষ দিনে এই আহ্বান জানান নেতারা। আফ্রিকায় খাদ্যশস্যের দাম বৃদ্ধির কারণে এই আহ্বান জানিয়েছে আফ্রিকার দেশগুলো। তাদের আহ্বান সতর্কতার সঙ্গে বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছে ভ্লাদিমির পুতিন। এদিকে আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি। খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে 4 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত ফিফা ওয়েন্টুতে সিলেটে 2টি ফিফা টায়ার 1 ম্যাচে অংশগ্রহণ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এমনটাই জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। সকালে বাফুফে ভবনে ন্যাশনাল টিমস কমিটির 21তম সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি কথা জানান। 2026 সালের বিশ্বকাপের জন্য অক্টোবরে এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রথম ধাপ শুরু হবে। 12 অক্টোবর প্রথম লেগ মালদ্বীপে আর 17 অক্টোবর ঘরের মাঠে তাদের স্বাগত জানাবে বাংলাদেশ। প্রাক মৌসুম প্রীতি এল ক্লাসিকো রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। টেক্সাসের AT&T স্টেডিয়ামে খেলা শুরু রাত 3টায়। এসি মিলানকে 3-2 ও ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়ে প্রাক মৌসুমে দাপট দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস রদ্রিগোর পাশাপাশি নতুন রিক্রুট বেলিংহ্যামকে নিয়ে নতুন মৌসুমের জন্য দল গোছাচ্ছেন কার্লো অ্যানচেলত্তি। এল ক্লাসিকোর স্কোয়াড গভীরভাবে পরখ করার সুযোগ লস ব্লাঙ্কসদের। আর্সেনালের কাছে হেরে প্রাক মৌসুম শুরু করা বার্সেলোনা এই ম্যাচকে নিচ্ছে গুরুত্ব সহকারে। ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল আহলিতে যোগ দিয়েছেন আলজেরিয়ান ফুটবল রিয়াদ মাহরেজ। 30 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে আহলি। 2018 সালে লেস্টার সিটি থেকে ম্যান সিটি আসেন আলজেরিয়ান এই উইঙ্গার। গেল মৌসুমেও তিনি সিটির হয়ে ট্রেবল জিতেছেন। ওই মৌসুমেই 47 ম্যাচে তার গোল 15টি। পেপ গার্দিওলার ক্লাবটির হয়ে 4টি প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মাহরেজ। হিসাব জালিয়াতির দায়ে এবার ইউরোপীয় টুর্নামেন্ট থেকে ছেঁটে ফেলা হলো ইটালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে। গেল মে মাসে সিরিয়া থেকে 10 পয়েন্ট কেটে নেওয়ার ঘোষণায় চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের যোগ্যতা আগেই হারিয়েছিল জুভেন্টাস। এবার তৃতীয় টায়ারের টুর্নামেন্ট কনফারেন্স লিগেও তুরিনের ওস লেডিদের অযোগ্য ঘোষণা করল উয়েফা। একই সঙ্গে ফেয়ার প্লে নিয়ম ভঙ্গ করায় $11 মিলিয়ন জরিমানাও গুনতে হবে জুভেন্টাসকে। অন্য একটি মামলায় ভুল আর্থিক তথ্য দেওয়ায় ইংলিশ ক্লাব চেলসিকেও $11 মিলিয়ন জরিমানা করেছে উয়েফা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।